ইস্টবেঙ্গল কিন্তু আরও একটা টুর্নামেন্টের ফাইনাল খেলতে চলেছে। ট্রফি জেতার সুযোগ কিন্তু ইস্টবেঙ্গলের। আইএসএল শুরু হচ্ছে জানুয়ারি থেকে, কলকাতা গোয়ায় সমস্ত ম্যাচ হবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে, আইএসএল নিয়ে কথা বলার রয়েছে, বেশ কিছু প্লেয়ারদের নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের কিন্তু এই মুহূর্তে দুটো টুর্নামেন্ট হচ্ছে। অনেকেরই জানা, বেশিরভাগেরই অজানা। অজানা থাকার কারণও ভালোভাবে রয়েছে, কারণ ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে, ম্যাচ 1.5 দিন অন্তত একটা তো পোস্ট আশা করি যে হ্যাঁ, ম্যাচ 1.5 দিন একটা পোস্ট করা হবে যে আজকে ইস্টবেঙ্গলে খেলা রয়েছে, কোথায় কখন খেলা রয়েছে। খেলা দেখা যাচ্ছে না, অনেক কঠিনভাবে খেলা দেখতে হচ্ছে, সেই ব্যবস্থা নয় আমি করে দিচ্ছি। কিন্তু ম্যানেজমেন্টের উচিত, যারা সোশ্যাল মিডিয়া পেজগুলো সামলাচ্ছে তাদের অন্তত উচিত যে যেদিন যেই ম্যাচগুলো আছে অন্তত সেই পোস্টগুলো করা। কালকে আমিও ঠিকঠাকভাবে কভার করতে পারিনি যে কখন কি ম্যাচ রয়েছে। তো পরে গিয়ে দেখলাম যে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে, একটা ম্যাচ তো তার মধ্যে মনে হয় হয়ে গেছে, দ্বিতীয় যে ম্যাচটা ছিল তো সেটার পোস্ট দেখতে পেয়ে তোমাদের খেলা দেখার ব্যবস্থাও করে দিয়েছিলাম। তো যাই হোক, সেসব যদি আমরা বাদও রাখি, যদি আমরা একটুখানি খেলা নিয়ে কথা বলি, তো কালকে ইস্টবেঙ্গলের দুটো খেলা ছিল, তার মধ্যে এআইএফএফ এর যে এলিট টুর্নামেন্ট হচ্ছে সেখানে ইস্টবেঙ্গল ঘরের মাঠে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট করেছে। 4-0 গোলে কিন্তু ইস্টবেঙ্গল জিতেছে। ব্যাক টু ব্যাক ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল জিতছে। তো প্রীতম সেখানে গোল করেছে, সাহিল গোল করেছে, হ্যাংসিং গোল করেছে এবং নয়ন ছেত্রী গোল করেছে। তো দুর্দান্ত কিন্তু ইস্টবেঙ্গল রেজাল্ট করছে। তো প্রতি ম্যাচেই কিন্তু আমরা নয়নের কাছ থেকে, প্রীতমের কাছ থেকে দুর্দান্ত পারফরমেন্স দেখছি। খুব যদি ভুল না করি তো সেক্ষেত্রে কিন্তু প্রীতম খুব সম্ভবত প্রত্যেকটা ম্যাচেই গোল পেয়েছে। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা দুর্দান্ত রেজাল্ট। ইস্টবেঙ্গলের এই সমস্ত ম্যাচ দেখতে গেলে যেদিন মাঠে খেলা হবে, মাঠে যাও, সেখানে গিয়ে যদি কেউ লাইভ করে সেই ব্যবস্থা যদি পাই শেয়ার করে দিই। কালকে তো আমি জানতামই না যে খেলা আছে, অনেক দেরিতে জেনেছি। আমি খেলা দেখার কোনো ব্যবস্থা শেয়ার করতে পারিনি এবং আমি খেলা নিজেও একটুও দেখতে পাইনি। তো যাই হোক, সেইটাকে যদি আমরা বাদ রাখি, কালকে আরও একটা ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল, তারও কিন্তু কোনো রকম পোস্ট ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে আসেনি। তো সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে ইস্টবেঙ্গল একটা টুর্নামেন্ট খেলতে যাবে, তোমাদের বলেছিলাম। ওই রায়গঞ্জে যে খেলাটা ছিল কুলদাকান্ত শিল্ড, তো সেখানে ইস্টবেঙ্গল সরাসরি কিন্তু খেলতে গিয়েছিল সেমিফাইনাল ম্যাচ। তো সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ যেভাবে সাজানো হয়েছিল, গোলের তলায় আদিত্য পাত্র ছিল, ডিফেন্স লাইনে মনতোষের সঙ্গে চাকু এবং সাইড ব্যাকে সুমন এবং বিক্রম, তারাই সাইড ব্যাকে ছিল 4 ডিফেন্স। মাঝ মাঠে কিন্তু রিকি ছিল, নসিব এবং গুইটে ছিল, এবং আক্রমণ ভাগে কিন্তু সায়ন, শ্যামল এবং আমান ছিল। তোমাদের বলেছিলাম যে রিজার্ভ টিমের বেশিরভাগ প্লেয়ার যাবে, কিছু বয়েজ ভিত্তিক দলের প্লেয়ার যাবে, মিক্সড একটা দল খেলবে। তো সেই দল কিন্তু খেলেছে, সেখানে ইস্টবেঙ্গল পুরো ডমিনেট করেছে। খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছিলাম, হ্যাঁ খুবই খারাপ কোয়ালিটিতে খেলা, যাই হোক খেলাটা তবু দেখতে পেয়েছি। সেখানে খেলার যেটা রেজাল্ট হয়েছে, ইস্টবেঙ্গল 3-0 গোলে জিতে গিয়ে ফাইনালে প্রবেশ করেছে, এবং 3টি গোলই কিন্তু করেছে বাংলার ছেলে শ্যামল বেসরা। তো শ্যামল খুবই আন্ডাররেটেড প্লেয়ার, তাকে আমরা খুব একটা বেশি জাজ করি না, কিন্তু শ্যামল যে ম্যাচগুলোতে তাকে পরবর্তী সময় নামানো হতো, নামার পর কিন্তু তার একটা প্রত্যেক ম্যাচে ইম্প্যাক্ট আমরা দেখতে পেয়েছি। এবং শ্যামলকে প্রথম থেকে খেলানো, শ্যামল ভাই হ্যাটট্রিক করে বেরিয়ে গেছে, এটা কিন্তু একটা দারুণ রেজাল্ট। এবং শ্যামল কিন্তু রীতিমতন ধারাবাহিকভাবে কিন্তু সিনিয়র দলের সঙ্গেও থাকে। সায়ন খুব একটা সুযোগ না পেলে শ্যামল সুযোগ পায়, অপরদিকে গৌরব সাউ তো এখন পুরোপুরি সিনিয়র দলের প্লেয়ার। তো ওভারঅল বেশ কিছু প্লেয়ার সুযোগ পায়। আমি এখান থেকে বিক্রম এবং এদিকে সুমন দে, এই দুজন প্লেয়ারকেও কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলে দেখতে চাই। এই দুটো প্লেয়ারের মধ্যেও খেলা রয়েছে। ভাল্লাল পেকা দুর্দান্ত প্লেয়ার, বয়স কম, আরেকটু নিজে তৈরি হোক, সেও কিন্তু অবশ্যই সিনিয়র দলে ডাক পাবে। এবং নসিব যা পারফরমেন্স করছে, নসিবের কাছে অন্যান্য ক্লাবের অফার রয়েছে। জানি না নসিব কী সিদ্ধান্ত নেবে, নসিবকে ধরে রাখতে পারলে আমি তো বলবো খুব ভালো একটা ব্যাপার হবে। কিন্তু এই নসিবের মতন প্লেয়ারকে ছেড়ে দিলে তার মতন প্লেয়ার খুঁজে আনা রীতিমতন চাপের ব্যাপার হবে। তো যাই হোক, বিনো জর্জ যে সমস্ত প্লেয়ারদের নিয়ে এসেছিল তারা প্রত্যেকটা প্লেয়ারই বেশিরভাগ ক্লিক করেছে। খুব কম সংখ্যক প্লেয়ার কিন্তু তারা সেইভাবে পারফরমেন্স করতে পারেনি, তো বাদবাকি প্লেয়াররা ভালোই করেছে। তো ইস্টবেঙ্গল কিন্তু পৌঁছে গেল ফাইনালে, এবং ফাইনাল ম্যাচের দিকেও নজর থাকবে। ফাইনাল কবে হয়, কখন হয়, কিভাবে হয়, সেটা তোমাদের জানতে পারলে অবশ্যই জানিয়ে দেব। এবং দেখা যাক এই টুর্নামেন্টে যদি ইস্টবেঙ্গল ট্রফি আনতে পারে, সেটা কিন্তু বছরের শেষে খুব ভালো হবে। ফাইনাল খুব সম্ভবত, যদি
ভুল না বলি 27 তারিখে রয়েছে। যাই হোক, সেটা একদম কনফার্ম হয়ে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দেব। তাই যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যেও। যে কোনো লেটেস্ট আপডেট সবার আগে কিন্তু আমরা ফেসবুক পেজে শেয়ার করে থাকি। তাই যারা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করোনি, অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত হয়ে যেও। তো এর সাথে সাথে যদি আমাদের ভারতীয় ফুটবল নিয়ে কথা বলি, হ্যাঁ, খুব খারাপ অবস্থা আমরা জানি, কিন্তু আশার আলো একটু হলেও দেখা যাচ্ছে। তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে আইএসএল হবেই। তো সেটা কিভাবে হবে? বেশ কিছু ভেন্যুতে আইএসএল করা হবে, সমস্ত জায়গায় খেলা হবে না, বিশেষত কলকাতায় খেলা হবেই। কারণ কলকাতায় 3 প্রধান রয়েছে, তার সাথে কিন্তু ইন্টারকাশিকে জুড়ে দেওয়া হবে এবং জামশেদপুর বা ওড়িশাকেও নিয়ে আসার চেষ্টা চালানো হবে। টোটাল 6টা দল যদি কলকাতা থেকে খেলে খুব একটা অসুবিধা হবে না। বাদবাকি দল কিন্তু খুব সম্ভবত গোয়া থেকে খেলবে। তো সেখানে গোয়া রয়েছে, চেন্নাইন এফসি, মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, তারপরে পাঞ্জাব এফসি, আরও হায়দ্রাবাদ, যেটা দিল্লি হয়ে গেছে, সবাই গোয়া থেকে খেলবে। এরকম 2টো ভেন্যুতে করার চিন্তাভাবনা রয়েছে। তো ক্লাব জোট যে করতে চাইলেও যে করতে দেওয়া হবে না সেটা জানা কথা, কারণ আজীবনের জন্য 10 কোটি টাকা কোনোভাবেই কিন্তু সেটা আইএফএ মেনে নেয়নি এবং সেটা মানারও কথাও নয়, কারণ সেটা সম্ভব নয়। যদি এরকম করতে পারতো যে 5 বছর ছাড়া ছাড়া আমরা এই 10 কোটি টাকায় 12 কোটি, তারপরে 14 কোটি, এরকম হলে তবু ভাবনা চিন্তা করা যেত। যাই হোক, সেসব ভাবনা চিন্তার নয়, পুরোপুরি ব্যাপারটা কিন্তু এআইএফএফ তারা তাদের কমিটি যে গঠন করেছে, সেখানে বাংলার সদস্য রয়েছে, সেখানে গোয়ার সদস্য, কেরালের সদস্য রয়েছে এবং তাদের কিন্তু 2রা জানুয়ারির মধ্যে কিন্তু একটা খসড়া জানানোর কথা ছিল, কিন্তু না, খুব তাড়াতাড়ি তারাও চাইছে যে কোনোভাবে যেন লিগ এতদিন পিছিয়ে গেছে আর যেন না পিছিয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলার যিনি ছিলেন অনির্বাণ দত্ত এবং বাদবাকি গোয়ার সবাই মিলে কিন্তু কথাবার্তা বলে এরকম একটা প্রস্তাব কিন্তু পেশ করা হয়েছে যে বাংলা এবং গোয়া সেখানেই কিন্তু আইএসএল আয়োজন করা হবে। এবার মেন ব্যাপার, 24টা ম্যাচ না খেললে তো সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, এএফসির ম্যাচ পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা নিয়ে ফিফার সাথেও কথাবার্তা হবে যে এই বছরটা আমাদের এরকম সমস্যা হচ্ছে, অন্তত যেন একটা কিছু করা যায়। তো সেক্ষেত্রে এরকমটাই হবে, 2টো গ্রুপে খেলা হবে এবং গ্রুপে যারা টপ থাকবে বা প্রথম 4টে দল বা এরকম কিছু একটা ব্যাপার, তো তারা কিন্তু আরও নকআউট স্টেজে ম্যাচ খেলবে এবং টোটাল কিন্তু যে দল চ্যাম্পিয়ন হোক না কেন, যারা ফাইনালিস্ট হোক না কেন, তারা 24টা করে ম্যাচ পেয়ে যাবে। সবাই 24টা ম্যাচ খেলতে পারবে না। তো সেরকমভাবে হবে, যেরকমভাবে সুপার কাপটা হয়েছিল সেরকমভাবেই কিছুটা হবে। তো সেই নিয়ে কিন্তু আলোচনা খুব ভালোভাবে চলছে, পজিটিভভাবে চলছে এবং চেষ্টা চালানো হচ্ছে জানুয়ারি মাসের 3য় অথবা 4র্থ সপ্তাহের মধ্যেই যে কোনোভাবে আইএসএল শুরু করে দেওয়ার। এবং আইএসএল যে শুধুমাত্র এটা এই বছরের জন্যই এই রকমভাবে হবে, পরবর্তী সিজনের জন্য এখন থেকে কাজ চলবে এবং সেই কাজও কিন্তু 3 মাসের মধ্যে মিটিয়ে ফেলার চেষ্টা চলবে যে দীর্ঘমেয়াদী কীভাবে পরিকল্পনা করা যায়। তো ওভারঅল এই নিয়ে কিন্তু ক্লাবদের সঙ্গেও কথাবার্তা হচ্ছে, ক্লাবদের কোনো রকম ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিতে হচ্ছে না, শুধুমাত্র ফুটবল টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার জন্য 1 থেকে 2 কোটি টাকার মধ্যে কোনো একটা টাকা কিন্তু দিতে হবে, এইভাবেই কিন্তু লিগ হবে। তো এটা হতে চলেছে এবং চেষ্টা চালানো হচ্ছে যত তাড়াতাড়ি ফিক্সচার ঘোষণা করা যায়। ফিক্সচারও প্রায় রেডি হয়ে গেছে শোনা যাচ্ছে। এবার ফিক্সচার রেডি করে দিলে ক্লাবরা সময়ও পাবে এবং তারা নিজেদের মধ্যে প্রস্তুতি নিতেও পারবে। অন্তত 20 দিন তো তারা প্রস্তুতির মধ্যে পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সব কিছু যদি পজিটিভভাবে যেরকমভাবে এগোচ্ছে, যদি এগোয়, তাহলে কিন্তু অবশ্যই আইএসএল আমরা দেখতে পেতে চলেছি। হ্যাঁ, আগের মতন আইএসএল হয়তো হবে না, একটু সাদামাটা হলেও ফুটবলটা আলটিমেটলি হবে, সেরকমই চিন্তাভাবনা রয়েছে। এবং এর সাথে সাথে যদি আমরা বাংলার 2 প্লেয়ারকে নিয়ে কথা বলি, যারা রীতিমতন আইএসএলের মঞ্চে খেলেছে বা খেলছে বর্তমানে, সেই 2 প্লেয়ারের অবস্থা বা বাদবাকি যে সমস্ত প্লেয়াররা রয়েছে তাদের কীরকম অবস্থা একবার ভেবে দেখো। প্রথমেই বলবো হীরা মণ্ডল, সে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে ছিল, এই বছরে সাদা কালো জার্সিতে সে সাইন করেছে, কিন্তু কোনো টুর্নামেন্ট নেই। কে ভাই বসিয়ে বসিয়ে টাকা দেবে? হীরা মণ্ডলকে কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে খেপের মাঠে সে খেপ খেলছে এবং তার সাথে সাথে চেন্নাইন এফসির গোলকিপার শ্রমিক মিত্রা, তাকেও খেপের মাঠে দেখা যাচ্ছে। তো প্লেয়াররা খেপ খেলছে, যারা আইএসএল স্ট্যান্ডার্ডের প্লেয়ার আইএসএল দলে রয়েছে, কীরকম অবস্থা ভাবো। বাদবাকি কেরালার প্রচুর প্লেয়ারকে কেরালা সুপার লিগে খেলতে দেখলাম, ইত্যাদি ইত্যাদি জায়গায় তাদের খেলতে দেখছি। তো ওভারঅল খুবই খারাপ অবস্থা। তো এই অবস্থা যত তাড়াতাড়ি কেটে যাবে, প্লেয়ারদের ভালো কোচ, কোচিং স্টাফ, পুরো ফুটবল সিস্টেমের জন্য ভালো। আশা করছি সুদিন খুব তাড়াতাড়ি ফিরতে চলেছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।